নমস্কার, চন্ডাল বুকসে আবারও আপনাদের স্বাগত। আমি ঋতু। ব্রহ্মপুত্রের পাড় থেকে উঠে আসা স্মৃতি বিস্মৃতির বর্ণমালা, সুখ দুঃখের কথামালা, বিষাদ ভালোবাসা সব মিলেমিশে একাকার। যেমন ব্রহ্মপুত্রের স্রোত এদেশ ওদেশ হয়ে সমুদ্রে মেশে, তেমনই এই লেখনী স্রোত। যার লেখনী সেই তপন রায় আজ আমাদের সঙ্গে এসেছেন চন্ডাল বুকসে, এবং তিনি কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে আছেন। তপন বাবু, আপনাকে আবারও চন্ডালে স্বাগত। নমস্কার। আজ আপনার প্রকাশিত বই নদী ও শুশুকের পটভূমিকা নিয়ে আমরা কিছু শুনতে চাই। তার এই নামকরণের কারণ কি এই বইয়ের? নদী ও শুশুক এটি আমার প্রথম সংকলন, গল্প সংকলন। এই গল্পের নামকরণ সম্পর্কে বলার আগে এই গ্রন্থটির যে প্রকাশক শ্রী কিশোর সাহা এবং চন্ডাল বুকসকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে তাদের উৎসাহেই এই বইটি বেরোলো। নদী ও শুশুক, আপাতভাবে নদী এখানে ব্রহ্মপুত্র, এবং সেই ব্রহ্মপুত্রের জলে থাকা খুব বিরল একটি প্রাণী শুশুক, কিন্তু এটা রূপক, মেটাফর, রূপকল্প। এই নদী ও শুশুক আসলে আমাদের জীবনের সঙ্গে, জীবন প্রবাহর একটা গভীর সম্পর্কের সন্ধান। এই মেটাফরে আমি আমার শৈশব, আমার ফেলে আসা জীবন, আমাদের একটা ফেলে আসা ইতিহাস, তাকে সন্ধান করেছি। আর এই গল্পগুলোতে নদী একটা বড় একটা প্রেক্ষাপট, বড় একটা ভাব, বড় একটা থিম, এবং সেই নদীর মুখে ভাসমান বা বিলীয়মান যে শুশুক এখানে হয়তো আমি বা পাঠক নিজেকেই খুঁজবে সেই জীবন স্রোতে, এবং এই জন্যই এই গল্প সংকলনটির নাম নদী ও শুশুক। আচ্ছা, সেই জন্যই এই নামকরণটি করা হয়েছে। হ্যাঁ, অনেক লেখকই বলে থাকেন জীবনের নানা সময়ে অভিজ্ঞতার মিশেলেই গল্প উপন্যাস তৈরি হয়, আর তার মধ্যে যে চরিত্রগুলো থাকে তার অনেকটাই লেখক বা লেখিকা বাস্তবে দেখে থাকেন, সেটাই মনের মাধুরী মিশিয়ে সেই গল্প উপন্যাসে থাকে। আপনার গল্পগুলোর ক্ষেত্রে এমন কতটা ঘটেছে? অবশ্যই, কারণ লেখক যদি তার গল্পের পটভূমি সম্পর্কে যদি ওয়াকিবহাল না থাকে, সে যদি নিজে সেই গল্পের কেন্দ্রে বা পরিধিতে না থাকে, তবে সেটা গল্প হয়ে ওঠে না বলে আমার বিশ্বাস। এবং আমি এই গল্প বইটির ভূমিকাতে একটি কথা কোট করেছি, রাস্কিন বন্ড। উনি ছোট্ট বাচ্চাদের একটি বইতে উনি লিখেছেন যে একজন লেখক যে শহরটাকে নিয়ে বা যে গ্রামটাকে নিয়ে লিখবেন বা যে মানুষগুলোকে নিয়ে লিখবেন, সেই গ্রাম বা শহর হতে হবে তার হাতের তালুর মতো, একদম চেনা, স্পষ্ট, পরিষ্কার। যে মানুষকে নিয়ে লিখবেন সেই মানুষও হতে হবে তার খুবই চেনা। আমি একটা কিছু না জেনে, না দেখে, অস্পষ্টভাবে শুধু একটা উদ্ভট কল্পনাতে আমি লিখতে পারি না, সেই লেখা কিন্তু কোনো মতে উত্তীর্ণ হয় না। ফলে আমি এখানে টোটাল 11টা গল্প আছে। এখানে প্রত্যেকটা গল্পই কিন্তু মানুষগুলো কিন্তু আমার দেখা, আমারই জীবন থেকে তারা উঠে এসছে। যেমন এখানে প্রথম গল্পটি প্লাবন ও সূর্যাস্তের গল্প। এই গল্পে আছে শিলিগুড়ির যে একটা রিক্সা কেন্দ্রিক একটা শহর। এখানে রিক্সাওয়ালাদের আমি দেখেছি, হয়তো আপনিও দেখেছেন। সেই রিক্সাদের নিয়ে কিন্তু এই গল্প। তারপরে আছে ফুলওয়ালা, এখানে যে ফুল যে বিক্রেতা বা চাওয়ালা, একটা ভ্রাম্যমান চাওয়ালাদের আমি দেখেছি। এবং খড়কুটো বলে একটি গল্প আছে। এখানে শিলিগুড়ি শহর, নদী ও শুশুক বলে যে গল্পটি, এখানে একাধারে আসামে আমার থাকার যে অভিজ্ঞতা এবং পরবর্তীতে শিলিগুড়িতে থাকার যে অভিজ্ঞতা, এই দুটো অভিজ্ঞতার যে টানাপোড়েন, সেই টানাপোড়েন থেকে গল্পটি উঠে এসছে। বাথরুম সিঙ্গারের গল্পটি, এখানে আছে আসাম আন্দোলনের একটি প্রেক্ষাপট। ফলে এখানে প্রত্যেকটা গল্পের চরিত্র, পটভূমি, এগুলো আমার খুবই চেনা এবং আমার দেখা। অবশ্যই কল্পনা থাকছে। লেখকের, একজন ক্রিয়েটিভ মানুষের তো মূলধনই হচ্ছে কল্পনা। কল্পনার সৌন্দর্য আমাদের বাস্তবটাকে একটা অন্যতর জগতে নিয়ে যায়। সেখান থেকে আমাদের যে সৃষ্টিটা আসে, এবং এই কল্পনা এবং বাস্তবের ঘেরাটোপি ভাষা তৈরি হয়, এবং আমরা একটা গল্প লিখি। এবং এই গল্পের মধ্যে আমি মনে করি লেখক কতটা আছে, আমি কতটা আছি। আমি যদি গল্পেতে না থাকি, তাহলে কিন্তু গল্পটা কিন্তু অসম্পূর্ণ হলো না। আমি আমাকেই গল্পের মধ্যে খুঁজি, হয়তো পাঠকও এই গল্পে তাকে খুঁজে পাবেন। আমার ঠিক এরকমটাই বিশ্বাস।
নদী ও শুশুক গল্প পড়ার পরে অনেক প্রতিক্রিয়া এসেছে, চণ্ডালের কাছে অনেক প্রতিক্রিয়া এসেছে এবং অনেক অসাধারণ বলেছেন এই গল্পগুলিকে। কথা সাহিত্যিক বিপুল দাস তো উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন, প্রশংসা তো অনেক পেয়েছেন, তবে কি কেউ সমালোচনা করেছে? সমালোচনা কি আপনি কিভাবে গ্রহণ করেন? হ্যাঁ, এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশংসা আমি পেয়েছি এবং সত্যি সত্যি বিপুলদা আমাদের অগ্রজ কথা সাহিত্যিক, ওনার লেখার আমি খুব প্রিয় ভক্ত। আমি সেই বিপুলদা এবং অগ্রজ সাহিত্যকর্মী সাহিত্যিক শিশির রায়নাথ, তারা দুজনই এবং আমার আরও অনেক বন্ধু বা সিনিয়র রসজ্ঞ পাঠক, তারা প্রত্যেকেই এই গল্প সংকলনটিকে খুব সমাদরে তারা বরণ করেছেন। সঙ্গে সঙ্গে এই গল্প বইটি কিন্তু সমালোচিত হয়েছে, এই শহরেই হয়েছে, এবং তারা কেউ জানিয়েছেন এই গল্প পড়ার যে অভিজ্ঞতা, গল্প পাঠের যে অভিজ্ঞতা, সচরাচর গতানুগতিক গল্পের মতো নয় এই গল্পগুলো। তার ভাষা, তার বয়ন, এমনকি গল্পের যে কাহিনী সূত্রগুলো যেন একটু অন্যরকম, ফলে তারা একটা ধাক্কা খেয়েছেন গল্পগুলো পড়তে। এবং খুব ঋণাত্মক না হলেও, নেগেটিভ না হলেও একটি সমালোচনা তারা করেছেন। এই সমালোচনাগুলোকে কিন্তু আমি খুব পজিটিভ অর্থে আমি গ্রহণ করেছি, কারণ আমি মনে করি একটি বিতর্ক সৃষ্টি করা একটা শক্তিরই ব্যাপার। আমার লেখাগুলোতে নিশ্চয়ই আমার কোনো বীজ আছে যে এটা একাধারে প্রশংসা এবং সমালোচনার শক্তি রাখে। ফলে এই সমালোচনাগুলোকে আমার একটি এক্সটেন্ডেড সৃষ্টিমূলক একটা আলোচনা বলে আমি নিয়েছি। এই সমালোচনাগুলো থেকে আমি কিছু শিক্ষাও গ্রহণ করেছি। সেই সমালোচনাগুলোকে আমি কিন্তু মোটেই উড়িয়ে দিইনি, সেগুলো আমার কাজে লেগেছে। হয়তো আমার পরবর্তী গ্রন্থে, পরবর্তী লেখাগুলোতে তার ছাপ থাকবে, তবে আমি তো আমার কথাটাই লিখবো, আমার মতো করেই লিখবো। একদম একদম, নিশ্চয়ই আমরাও তা পাবো। আর যেমনটা আপনি বললেন যে সমালোচনাকে আপনি পজিটিভ ওয়েতে গ্রহণ করেছেন, সেটা কিন্তু খুবই একটি ভালো বিষয়। কারণ অনেকেই এমন রয়েছেন যারা কিছু না কিছু নতুন তারা সৃষ্টি করার বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেই থাকে, এবং মানুষে এমন ধরনের রয়েছে যারা পজিটিভ এবং নেগেটিভ দিক তারা সেই বিষয়গুলো থেকে তারা তুলে ধরে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভেঙে পড়ি তাহলে কিন্তু একেবারেই হবে না। আর যেই দিকগুলো আপনি বললেন যে সেই দিক থেকেই শিক্ষা নিয়ে আমরা আমাদের আরো পরবর্তী বিভিন্ন প্রচেষ্টা করতেই থাকবো, এবং আমরাও আশা করছি আমরাও সেটি পাবো। আমি চাই পাঠকরা আমাকে প্রশ্ন করুন, এই গল্পের বইটি পড়ে পাঠকের মনে শুধু যে প্রশংসায় নয়, কোনো প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের আমি জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত। এখন আপনি কি লিখছেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা লেখকের জীবনে, আমি লেখক কিনা জানি না, সামান্য লেখার চেষ্টা করি। এটা খুবই সাংঘাতিক প্রশ্ন যে এখন কি লিখছি। আমি অবশ্যই লিখছি, কারণ লেখা নিয়েই আমার জীবন। লেখার কথা চিন্তা করাটাই আমার একটা প্যাশন বা ব্যসনও। তো ফলে আমি লিখছি, অবশ্যই প্রচুর কবিতা লিখছি, নতুন গল্প লিখছি, নতুন গল্প গ্রন্থ বা কবিতা গ্রন্থ করবার যে পরিকল্পনাগুলো আছে। সঙ্গে সঙ্গে আমার বহুদিন আগে শুরু হওয়া একটি উপন্যাস, যেটা তখন আমি লিখতে পারিনি, এখন আমি চেষ্টা করছি সেই উপন্যাসে ভেতরে গিয়ে তাকে নতুন করে রচনা করবার। আমি সেই একটি উপন্যাস রচনার কাজে আছি, এখন লিখছি, চেষ্টা করছি লিখতে। উপন্যাস লেখার জন্য এখন মনোনিবেশ করছেন। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আবার আসবেন চণ্ডালে। আপাতত এই পর্যন্তই, আমরা আবারও ফিরে আসবো অন্য কোনো বইয়ের খবর নিয়ে। ধন্যবাদ, নমস্কার।